ইসরায়েল রাষ্ট্রের ইতিহাস প্রাচীন ধর্মীয় বিশ্বাস এবং আধুনিক রাজনৈতিক আন্দোলনের এক জটিল সংমিশ্রণ। ইহুদি ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী এই ভূখণ্ড তাদের জন্য ঈশ্বর প্রদত্ত প্রতিশ্রুত ভূমি, যেখানে প্রাচীনকালে ইসরায়েল ও জুডা নামে দুটি রাজ্য বিদ্যমান ছিল। রোমানদের হাতে জেরুজালেমের পতন এবং ইহুদিদের নির্বাসনের পর দীর্ঘকাল তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনায় এই ভূমিতে ফেরার আকাঙ্ক্ষা এখনও অটুট রয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের বালপুর ঘোষণা ইহুদিদের জন্য এই বাসভূমি প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি কর্তৃক পরিচালিত ভয়াবহ হলোকাস্ট বা ইহুদি নিধনযজ্ঞ বিশ্ব বিবেকের কাছে একটি নিরাপদ ইহুদি রাষ্ট্রের প্রয়োজনীয়তাকে জরুরি করে তোলে। 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিনকে দুই ভাগে বিভক্ত করে একটি ইহুদি এবং একটি আরব রাষ্ট্র গঠনের প্রস্তাব দেয়। ইহুদিরা এই প্রস্তাব গ্রহণ করলেও আরবরা তা প্রত্যাখ্যান করে। পরিশেষে 1948 সালের 14 মে ডেভিড বেন গুরিয়ন আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর পরই প্রতিবেশী 5টি আরব রাষ্ট্র ইসরায়েল আক্রমণ করলে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের ফলে ইসরায়েল তার সীমানা বৃদ্ধি করতে সক্ষম হয় এবং লক্ষ লক্ষ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়। তারপর 1956, 1967 এবং 1973 সালে একাধিক বৃহৎ যুদ্ধের মধ্য দিয়ে ইসরায়েল তার অস্তিত্ব টিকিয়ে রাখে এবং সামরিকভাবে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়। 2026 সালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিচার করলে এই ইতিহাসই আধুনিক ইসরায়েলি জাতীয়তাবাদ এবং তাদের কঠোর নিরাপত্তা নীতির প্রধান ভিত্তি। মধ্যপ্রাচ্যের দক্ষিণ পশ্চিম এশিয়ায় ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে অবস্থিত ইসরায়েল একটি অত্যন্ত ক্ষুদ্র কিন্তু ভৌগোলিকভাবে বৈচিত্র্যময় রাষ্ট্র। এর উত্তরে লেবানন, উত্তর পূর্বে সিরিয়া, পূর্বে জর্ডান ও পশ্চিম তীর এবং দক্ষিণে লোহিত সাগর ও মিশরের সাথে সীমান্ত রয়েছে। দেশটির আয়তন ছোট হওয়া সত্ত্বেও এর প্রাকৃতিক রূপরেখা বিস্ময়কর। উত্তরে তুষার আবৃত মাউন্ট হারমন থেকে শুরু করে দক্ষিণে দুদু নেগেব মরুভূমি পর্যন্ত এর বৈচিত্র্য বিস্তৃত। ইসরায়েলের পশ্চিমে উপকূলীয় সমভূমি এলাকা অর্থনৈতিক ও জনসংখ্যাগত প্রাণকেন্দ্র, যেখানে তেল আবিবের মতো আধুনিক শহর অবস্থিত। অন্যদিকে পূর্বে রয়েছে জর্ডান উপত্যকা এবং পৃথিবীর স্থলভাগের সর্বনিম্ন স্থান ডেড সি বা মৃত সাগর, যার লবণাক্ত পানি এবং খনিজ সম্পদের জন্য বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে। জেরুজালেম শহরটি দেশের কেন্দ্রীয় পার্বত্য অঞ্চলে অবস্থিত, যা ভৌগোলিক ও রাজনৈতিক উভয় দিক থেকেই অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ। ইসরায়েলের জনসংখ্যাগত কাঠামো অত্যন্ত জটিল ও বহুত্ববাদী। 2026 সালে তথ্যমতে ইসরায়েলের মোট জনসংখ্যা প্রায় 73 থেকে 74% ইহুদি এবং 21 থেকে 22% আরব, যাদের মধ্যে মুসলিম, খ্রিস্টান এবং দ্রুজ অন্তর্ভুক্ত। ইহুদি জনগোষ্ঠীর মধ্যেও ব্যাপক বৈচিত্র্য রয়েছে। ইউরোপ থেকে আগত আশকেনাজি ইহুদি, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা থেকে আগত সেফারদি ও মিজরাহি ইহুদি এবং ইথিওপিয়া থেকে আগত ইহুদিদের সংমিশ্রণে এখানে এক অনন্য মেল্টিং পট তৈরি হয়েছে। হিব্রু ও আরবি এই অঞ্চলের প্রধান ভাষা, যদিও ইংরেজি ও রুশ ভাষার ব্যাপক প্রচলন রয়েছে। ইসরায়েলি সমাজের একটি বড় অংশ অত্যন্ত আধুনিক এবং ধর্মনিরপেক্ষ জীবনযাপনে অভ্যস্ত হলেও সেখানে অতি অর্থোডক্স ইহুদিদের একটি ক্রমবর্ধমান ও প্রভাবশালী অংশ রয়েছে, যারা কঠোরভাবে ধর্মীয় আইন মেনে চলে। এই বৈচিত্র্য যেমন দেশটিকে সাংস্কৃতিক সমৃদ্ধি দিয়েছে, তেমনি অভ্যন্তরীণ রাজনীতি ও সামাজিক সংহতির ক্ষেত্রে প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ ও বিতর্কের জন্ম দিচ্ছে। ইসরায়েলের অর্থনীতি আজ বিশ্বের অন্যতম উদ্ভাবনী, গতিশীল এবং শক্তিশালী অর্থনীতি হিসাবে স্বীকৃত, যা মূলত উচ্চ প্রযুক্তি নির্ভর বা হাইটেক খাতের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। প্রাকৃতিক সম্পদের প্রচণ্ড সীমাবদ্ধতা এবং ভূরাজনৈতিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও ইসরায়েল তার মেধাশক্তি ও মানব সম্পদকে কাজে লাগিয়ে নিজেকে বিশ্বের স্টার্টআপ নেশন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
দেশটির জিডিপির একটি বিশাল অংশ গবেষণা ও উন্নয়ন খাতে ব্যয় হয়, যা শতাংশের হিসাবে বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। তেল আবিবকে কেন্দ্র করে গড়ে ওঠা সিলিকন ওয়াদি এলাকাটি আমেরিকার সিলিকন ভ্যালির পরেই বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি হাব হিসাবে বিবেচিত। সাইবার সিকিউরিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োটেকনোলজি এবং ফিনটেক খাতে ইসরায়েলি কোম্পানিগুলো বিশ্বজুড়ে নেতৃত্ব দিচ্ছে। বিশেষভাবে উল্লেখ্য যে ইসরায়েলি সামরিক বাহিনীতে প্রযুক্তির যে নিবিড় ব্যবহার হয়, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অনেক প্রাক্তন সেনা সদস্য বিশ্বখ্যাত সব প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। কৃষি প্রযুক্তিতেও তারা অভাবনীয় সাফল্য দেখিয়েছে। ডিপ ইরিগেশন বা বিন্দু সেচ পদ্ধতি উদ্ভাবন করে তারা মরুভূমির শুষ্ক জমিকে চাষযোগ্য করে তুলেছে। 2026 সালের প্রেক্ষাপটে ইসরায়েল এখন বিশ্বের পানীয় জলের সংকট দূর করতে আধুনিক সমুদ্রের পানি বিশুদ্ধকরণ প্রযুক্তিতে অপ্রতিদ্বন্দ্বী। ইন্টেল, গুগল, অ্যাপল, মাইক্রোসফট এবং ফেসবুকের মতো বৈশ্বিক জায়ান্ট কোম্পানিগুলো তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্রগুলো ইসরায়েলে স্থাপন করেছে। তবে এই অবিশ্বাস্য অর্থনৈতিক প্রবৃত্তির সমান্তরালে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং সম্পদ বণ্টনের অসমতা দেশটির অভ্যন্তরীণ অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ। মূলত উদ্ভাবনী মানসিকতা, কঠোর পরিশ্রম এবং সংকটের মধ্যে টিকে থাকা জেদি ইসরায়েলি অর্থনীতিকে এই উচ্চতায় নিয়ে এসেছে। ইসরায়েলের সংস্কৃতি ও ধর্মীয় জীবন অত্যন্ত বহুমাত্রিক এবং সংবেদনশীল, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে হাজার বছরের প্রাচীন শহর জেরুজালেম। এই শহরটি বিশ্বের তিনটি প্রধান একেশ্বরবাদী ধর্ম ইহুদি, খ্রিস্টান এবং ইসলামের কাছে পরম পবিত্র ও আধ্যাত্মিক গুরুত্বের অধিকারী। ইহুদিদের কাছে এটি তাদের প্রাচীন পবিত্র মন্দিরের স্থান এবং ওয়েস্টার্ন ওয়াল বা পশ্চিম প্রাচীর তাদের সবচেয়ে পবিত্র প্রার্থনাস্থল। মুসলিমদের কাছে আল আকসা মসজিদ এবং ডোম অব দ্য রক অত্যন্ত মর্যাদাপূর্ণ ধর্মীয় স্থান, যা ইসলামের ইতিহাসের সাথে নিবিড়ভাবে জড়িত। আবার খ্রিস্টানদের কাছে চার্চ অব দ্য হোলি সেপালকার যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়া এবং পুনরুত্থানের পবিত্র স্থান হিসেবে স্বীকৃত। এই ত্রিমুখী ধর্মীয় গুরুত্বের কারণেই জেরুজালেম শহরটি পৃথিবীর সবচেয়ে বিতর্কিত এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল জনপদ। ইসরায়েলি সংস্কৃতিতে একদিকে যেমন প্রাচীন ধর্মীয় ঐতিহ্যের গভীর প্রভাব রয়েছে, তেমনি অন্যদিকে এতে আধুনিক পাশ্চাত্য জীবনধারার সংমিশ্রণ ঘটেছে। তেল আবিবের মতো শহরগুলো আধুনিকতা, উদারপন্থা এবং নাইট লাইফের জন্য পরিচিত, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্প ও সংস্কৃতির চর্চা হয়। অন্যদিকে জেরুজালেমের মতো শহরগুলোতে ধর্মীয় গোঁড়ামি বা কট্টরপন্থা বেশ প্রবল। আধুনিক হিব্রু ভাষার পুনর্জাগরণ ইসরায়েলি জাতীয়তাবাদের এক বিস্ময়কর সাফল্য, যা বিচ্ছিন্ন হয়ে থাকা একটি প্রাচীন ভাষাকে আধুনিক জ্ঞান ও বিজ্ঞানের ভাষায় রূপান্তর করা হচ্ছে। হিব্রু সাহিত্য, সঙ্গীত, থিয়েটার এবং চলচ্চিত্র আজ বিশ্বমঞ্চে প্রশংসিত হচ্ছে। ইসরায়েলি খাদ্য সংস্কৃতিও বৈচিত্র্যপূর্ণ। এখানে মধ্যপ্রাচ্যের ফালাফেল ও হুমুসের সাথে ইউরোপীয় এবং উত্তর আফ্রিকান রন্ধনশৈলীর এক চমৎকার মেলবন্ধন দেখা যায়। 2026 সালের আধুনিক ইসরায়েলি সমাজের ধর্মীয় উৎসবগুলো, যেমন শাবাত বা ইয়ম কিপুর পালনের মধ্য দিয়ে জাতীয় সংহতি প্রকাশিত হলেও ধর্মনিরপেক্ষ বা অতি অর্থোডক্স ইহুদিদের মধ্যে সাংস্কৃতিক ও আদর্শিক দ্বন্দ্বও বিদ্যমান। দেশটির অস্তিত্ব রক্ষার প্রধান স্তম্ভ হল এর অত্যাধুনিক শক্তিশালী সামরিক বাহিনী, যা ইসরায়েল ডিফেন্স ফোর্সেস IDF নামে পরিচিত। ভৌগোলিক আয়তনে ছোট এবং চারদিকে বৈরী পরিবেশে বেষ্টিত হওয়ায় ইসরায়েল শুরু থেকেই তার প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশ্বের শ্রেষ্ঠতম পর্যায়ে নিয়ে গেছে। এখানে নারী ও পুরুষ উভয়ের জন্যই সামরিক সেবা বাধ্যতামূলক, যা সাধারণ জনগণের মধ্যে এক ধরনের জাতীয় ঐক্য এবং শৃঙ্খলার জন্ম দেয়। ইসরায়েলি সামরিক বাহিনীর বিশেষত্ব হল এর প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব। দেশটির আকাশসীমা সুরক্ষায় আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম আজ বিশ্বজুড়ে বিস্ময় হিসেবে দেখা হয়। 2026 সালের বর্তমান প্রযুক্তিতে তারা আরও উন্নত লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন বিম কার্যক্রম করছে, যা অত্যন্ত কম খরচে ড্রোন বা রকেট হামলা প্রতিহত করতে সক্ষম। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা
মোসাদ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা সিনবেদ তাদের নিখুঁত গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং গুপ্ত অভিযানের জন্য বিশ্ববিখ্যাত। দেশটির সামরিক শিল্প কেবল নিজেদের চাহিদাই মেটায় না, বরং ড্রোন, সাইবার যুদ্ধ সরঞ্জাম এবং অত্যাধুনিক অস্ত্র বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে। তবে এই বিশাল সামরিক সক্ষমতার আড়ালে প্রতিনিয়ত আঞ্চলিক অস্থিরতা এবং অরাষ্ট্রীয় পক্ষগুলোর যেমন হামাস ও হিজবুল্লাহর সাথে সংঘাতের ঝুঁকি বিদ্যমান থাকে। ইরানের পারমাণবিক কর্মসূচিকে ইসরায়েল তাদের অস্তিত্বের জন্য প্রধান হুমকি মনে করে এবং তা মোকাবিলায় তারা সর্বদা উচ্চ সতর্কতায় থাকে। 2026 সালে দাঁড়িয়ে ইসরায়েলের সামরিক কৌশল এখন সাইবার স্পেস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত যুদ্ধের দিকে আরও বেশি ঝুঁকছে, যা তাদের মধ্যপ্রাচ্যের একক শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত করেছে। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত আধুনিক ইতিহাসের অন্যতম দীর্ঘস্থায়ী এবং অমীমাংসিত মানবিক ও রাজনৈতিক সংকট, যা কেবল এই অঞ্চলের শান্তি নয় বরং বৈশ্বিক স্থিতিশীলতাকেও প্রভাবিত করে। 2026 সালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই সংকট এক অত্যন্ত জটিল স্তরে উপনীত হয়েছে। বিশেষ করে 2023 থেকে 24 সালের ভয়াবহ যুদ্ধের পর গাজা উপত্যকার পুনর্গঠন এবং সেখানে নিরাপত্তা নিশ্চিত করা ইসরায়েলের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সংঘাতের মূলে রয়েছে জমি, সার্বভৌমত্ব এবং আত্মনিয়ন্ত্রণের অধিকারের লড়াই। ফিলিস্তিনিরা তাদের পূর্বপুরুষের ভূমিতে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র চায়, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। অন্যদিকে ইসরায়েল তার নিরাপত্তা ও ঐতিহাসিক দাবির প্রশ্নে আপোষহীন। পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন এবং এর সম্প্রসারণ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ হলেও ইসরায়েলি অভ্যন্তরীণ রাজনীতিতে একটি অত্যন্ত সংবেদনশীল ইস্যু। 2026 সালে ইসরায়েলকে একদিকে যেমন হামাস ও হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর হুমকি মোকাবেলা করতে হচ্ছে, তেমনি অন্যদিকে আন্তর্জাতিক বিচারিক আদালতে মানবাধিকার লঙ্ঘনের মতো অভিযোগের আইনি লড়াইও চালিয়ে যেতে হচ্ছে। দ্বিরাষ্ট্র সমাধান বা টু স্টেট সলিউশন বর্তমানে এক প্রকার অনিশ্চয়তার মুখে রয়েছে, কারণ উভয় পক্ষের মধ্যে আস্থার অভাব এবং কট্টরপন্থী রাজনৈতিক শক্তির প্রভাব প্রতিনিয়ত বাড়ছে। এই অস্থিরতার প্রভাবে ইসরায়েলি সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনে যেমন নিরাপত্তাহীনতা কাজ করে, তেমনি ফিলিস্তিনি জনগণের জীবনেও বয়ে আনে সীমাহীন দুর্ভোগ ও অনিশ্চয়তা। আঞ্চলিক কূটনীতিতে কিছুটা পরিবর্তন এলেও ফিলিস্তিন ইস্যুটির সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি অর্জন করা প্রায় অসম্ভব।